দর্শক দেখছিলাম ইতিহাস লিখে নারীরা ফিরেছে, তাদেরকে কেমনভাবে বরণ করে নিয়েছে দেশবাসী মধ্যরাতে। কারো আসলে কোনো কমতি ছিল না, কারো রাতের ঘুম ছিল না মেয়েদেরকে এক নজর দেখার জন্য। এ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। মেয়েদেরকে রিসেপশন দেওয়া হলো, স্টেজটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কর্মকর্তাকে দেখা যাচ্ছে না, মেয়েরাই বসে আছে, কেমন আনইউজুয়াল লাগছে না? ধন্যবাদ, শুভ সকাল কণা। ফুটবলে তো অনেক কিছু আমরা দেখেছি এর আগেও, অনেক বিতর্ক, অনেক নতুন জিনিসও দেখছি। এখন তাবিদ আওয়াল প্রেসিডেন্ট হিসেবে আসার পরে অনেক কিছুর চেঞ্জ হয়েছে এবং সেই জিনিসটা কিরকম জানি নিশ্চুপই হয়ে যাচ্ছে আমরা দেখছি। এটাতে আমি বলবো যে দ্য লিডারশিপ ইজ সিরিয়াসলি ম্যাটার্স। এবং প্রথম যে কথাটা আপনি বলছিলেন, স্টেজের উপরে আমরা সবসময় দেখেছি যে টিম ক্যাপ্টেন, কোচ, তারা কিন্তু সাব জয় করে আসার পরে বসতে পারে নাই। অনেকেই ভালো রেজাল্ট করে আসার পরে তারা পিছনে দাঁড়িয়ে আছেন, কর্মকর্তারাই মনে হয় খেলেছেন, এমন একটা পরিস্থিতি ছিল। নতুন যে একটা তৈরি করলেন এখন তাবিদ আওয়াল প্রেসিডেন্ট, যে প্লেয়াররাই ইন ফোকাস, তারা হচ্ছে স্টেজের বাইরে, দিস ইজ অ্যামেজিং। আমি মনে করি এইটাতে বর্তমানে যারা আছেন ফেডারেশনে, তারা কিন্তু তাদের মহত্বটা দেখিয়েছেন যে তারা আসলে দে এক্সিস্ট বিকজ অফ দি ফুটবলার্স, নট দ্যাট তারা আছেন বলে ফুটবলাররা আছেন, তেমনটা না। এই সম্মানটা আমাদের টিমের পাওয়া উচিত ছিল। এবং আমি মনে করছি, যদিও একটা অনেক সময় মনে হচ্ছে যে এত রাত্রে 2:30-3টার সময় আমরা এই সম্বর্ধনাটা দিয়েছি, সেই জায়গাটা হয়তো অনেকের অনেক দ্বিমত থাকতে পারে কেন আমরা এরকম করেছি। কিন্তু আমি পার্সোনালি মনে করছি যে যেই কারণে ওনারা দিয়েছেন, ব্যাখ্যাও দিয়েছেন তাবিদ আওয়াল উনি, যে কিছু প্লেয়ার আমাদের চলে যাচ্ছেন, আজকেই বোধহয় চলে যাবেন তারা ভুটানে, সকালে অলরেডি হয়তো চলেও গেছেন হয়তো। সেই কারণে তারা চেয়েছিলেন সবাইকে একসাথে পাওয়াটা। এবং এই যে আনন্দটা, যে আপনি একটা বিজয়ের পরে আপনি আসার পরে সেই জায়গাটার থেকে যে আপনি সঙ্গে সঙ্গে যে আনন্দটা পাওয়া, সেটার বাফুবে ধরে রাখার চেষ্টা করেছে। এবং আমি মনে করি যেভাবে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, দিস ইজ এক্সেপশনালি, মানে একটা থটফুল প্রসেসের ভিতর দিয়ে তারা এই জিনিসটা করেছেন। এবং আপনি দেখুন, এই জায়গায় কিন্তু এর আগে কাউকে আমরা সম্বর্ধনা দিতে দেখি নাই। আই এম ফিলিং সো গ্রেট। আমি পার্সোনালি অনেক অনেক ভালো ফিল করছেন। আমি শিওর আমার মতন অনেকেই ভালো ফিল করছেন, কারণ এইরকম একটা অ্যাচিভমেন্ট আমাদের মতন দেশের জন্য, ফুটবলের জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া। এবং এশিয়া কাপে তারা যাচ্ছেন, এশিয়া কাপে ভালো খেলবে। অফকোর্স ওইখানে 5টা-6টা খুবই দুর্দান্ত টিম আছে। আমরা মনে করছি আরও একটু ম্যাচিওর হলে, আরও কিছু খেলা খেললে, যেরকম শুনছিলাম টার্কিতে তারা খেলতে যাবেন, আরও অনেক কিছু এক্সচেঞ্জ হবে ম্যাচ। এই খেলাগুলো খেলার পরে যখনই আমরা দেখব যে আমাদের টিমটা আরেকটু ম্যাচিওর হয়েছে, এবং শুনছি অনেক বিদেশে থাকা আমাদের নারী ফুটবলাররা তারাও আসতে আগ্রহ প্রকাশ করছেন, সব মিলিয়ে যদি এরকম একটা জাগরণ হয়, ফুটবলটা তার হারানো ঐতিহ্যকে খুঁজে পাবে। খুব বেশি আসলে সময় লাগবে না। আপনি বলছিলেন যে নতুন যে সভাপতি এসছেন বা তার যে আসলে বোর্ড, তাদের একমাত্র ফোকাস হচ্ছে ফুটবলারদেরকে নিয়েই, আসলে বাড়তি আর কোনো কিছু দেয় না। এবং আমরা একের পর এক অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি ওনারা আসার পরে। এই নারী ফুটবলার 2022-এ যখন সাব জিতে আসছিলেন, তখন আসার পরে আমরা শুনেছিলাম, আপনার সাথে আমার বহুবার আলোচনা হয়েছে, যে তারা আসলে এখন ঘর থেকে বাইরে গিয়ে তাদেরকে খেলতে হবে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আনতে গেলে আসলে বাইরে খেলা ছাড়া কোনো উপায় নেই অন্য বড় প্রতিপক্ষকে হারানোর। কিন্তু আমরা তাদেরকে কোনো ম্যাচ খেলতে দেখতাম না। এই মিয়ানমারেই মেয়েদেরকে টাকার অভাবে পাঠানো হয়নি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু এবার আমরা দেখেছি সেই মিয়ানমারে গিয়ে মেয়েরা আসলে কি করে এসেছে। সবকিছু মিলিয়ে এবারের দায়িত্বটা, আসলে মূল দায়িত্বটা কাদের? কারণ আমরা কিন্তু আলটিমেটলি বলছি না যে মিশন অস্ট্রেলিয়া, আমরা বলছি মিশন ব্রাজিল। এই মেয়েরা বিশ্বকাপ খেলবে। কি কি আসলে করা দরকার যদি আসলে সত্যি আমরা বিশ্বকাপ খেলতে চাই? কারণ দেখুন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমি বাফুফের প্রেসিডেন্টকে যেভাবে চিনি এবং দ্য টিম দে আর ওয়ার্কিং উইথ, এখানে বেশ কিছু ডাইনামিক মানুষজন আছেন। এবং আমি যা দেখেছি পার্সোনালি, তাদের ইন্টেনশন ইজ ভেরি গুড, তাদের সামর্থ্য আছে, তাদের জ্ঞান আছে, এবং তারা সেটাকে সব একসাথে করার চেষ্টা করছে। এবং সেই জায়গাটা থেকে আমি বলবো তারা আন্তরিক এবং তারা চেষ্টা করে যাচ্ছেন। আজকের সাফল্যটা আমি অবশ্যই বর্তমান ফেডারেশনে যারা আছেন তাদেরকে দিতে চাই। তবে তার আগে এটাও বলা উচিত যে এটা শুরুটা যারা করেছিলেন, যারা এই আশাটা দেখিয়েছিলেন আগে, তাদেরকেও কিছুটা ক্রেডিট অবশ্যই দিতে হবে, কারণ তারা এই পথ চলাটা শুরু করেছেন। এখানে এসে আমরা এখন এতটা একটা অ্যাচিভমেন্ট পেয়েছি। সেই জায়গা থেকে বলবো যে আমাদের
ঘরোয়া খেলাটা আরও ভালো করতে হবে। আমাদের এই দেখছি আমরা 5টা-6টা টিম হচ্ছে, তাও খুব যে একটু ভালোভাবে অর্গানাইজ করা লিগ হচ্ছে তেমনটা না। আমরা দেখছি আমাদের প্লেয়াররা ভুটানের মতন দেশে ওইখানে যে খেলার সুযোগ পাচ্ছে, তাদের দেশের লিগটাও তারা চেষ্টা করছে ভালো করে করার জন্য। সেই জায়গাটা থেকে আমাদের দেশের লিগ খেলাটা যেন আরেকটু গোছানো হয়, প্লেয়াররা যেন আর্থিক সুবিধাগুলো পায়। আর্থিক সুবিধা সবাইকে সবকিছু, আর্থিক সুবিধা বলাতেই আসলে আপনাকে একটু থামাতেই হচ্ছে। আর্থিক সুবিধা, যে মেয়েরা এশিয়ান কাপ মূল পর্ব নিশ্চিত করলো তারা অনেকে স্যালারি ছাড়াই খেলছে, এবং 2022 সাফ জয়ের পরে তাদেরকে যে একটা প্রাইজ মানি দেওয়ার কথা ছিল সেটাও আমরা শুনেছি, এখনো পর্যন্ত তারা খুব সম্ভবত বুঝে পায়নি। সবকিছু মিলিয়ে তারা আসলে পারিশ্রমিক ছাড়াই মোটামুটি অনেকে খেলছে। বা যদি আমরা বলি আমাদের যে আর্থসামাজিক অবস্থা, সেখানে আমরা প্রত্যেকেই একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চাই। মেয়েরা তো আরো খুব বেশি করে চায়, না হলে মেয়েরা কেন ফুটবল খেলায় আসবে? সেই জায়গাটায় তো সমস্যা একটা রয়েই গেছে। যদিও আমরা শুনছি যে বলা হচ্ছে যে এখন থেকে সব কিছুই আসলে রেগুলারলি হবে, এবং তাদের ম্যাচ ফি থেকে শুরু করে তাদের মাসিক ভাতা সব কিছুই বাড়ানো হবে, কিন্তু আসলে এটা জরুরি কতটা? কারণ এটা অত্যন্ত জরুরি। আপনি প্রথমত হচ্ছে যে আপনি যে কোনো কিছুতে যখন সাফল্য পাচ্ছেন, সেটা স্বীকৃতিটা যেরকম আমাদের প্রয়োজন, কারণ এটা আপনাকে আসলে মনোবলটা যোগায়। আপনার কাজের স্বীকৃতি পাওয়া বিরাট বড় একটা ইস্যু, যেটা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। একই সাথে আমাদের প্রত্যেকটা মানুষের আর্থিক সচ্ছলতাটা প্রয়োজন। আমি বলবো না অতি সচ্ছলতা, বাট ন্যূনতম যতটুকু আমাদের পাওয়া দরকার সেই জায়গাটায় আমাদের আমার মনে হয় নজর দেওয়া প্রয়োজন। আমার বর্তমান যারা বোর্ডে আছেন তারা দেখছেন, আমি শিওর। কারণ আপনি দেখবেন হামজা চৌধুরী আসার পরে আমাদের অনেক স্পন্সর বেড়ে গেছেন, এবং তার সাথে আরও বিদেশি প্লেয়াররা আসছেন, তাদের জন্য অনেক স্পন্সর বাড়ছে। একইভাবে যদি আমাদের নারী ফুটবল টিমটাকে আমাদের বিজনেস হাউস যারা আছেন তারা সবাই মিলে কয়েকটা বিজনেস হাউস মিলেও যদি কিছুটা সহযোগিতা করেন, আমার মনে হয় যে নারী ফুটবলের যেই বর্তমান অবস্থাটা, যেটা আমি তাবিদ আওয়ালের প্রেসিডেন্টের ওনার কথা শুনছিলাম, উনি বলছিলেন যে ফুটবল ফেডারেশনের যেই অর্থটা দেওয়ার কথা ছিল নারী টিমকে, সেটা এখনো দেয়নি, বা তাড়াতাড়ি দিয়ে দেবেন। আপনারা অবশ্যই জেনে থাকবেন, আমরা আপনাদের মাধ্যমেই কিন্তু জেনেছি যে ফুটবল ফেডারেশনের প্রায় 33 কোটি টাকা বাকি আছে বিভিন্ন জায়গায়। তো সেই টাকাগুলোর সংকলন করা, অন্যান্য সব কিছু করা একটা বিরাট চ্যালেঞ্জিং জব। কিন্তু সেই জায়গাটায় আমার মনে হয় যারা আমাদের বড় বড় বিজনেস হাউস আছেন, আমাদের কর্পোরেট অফিসগুলো আছেন, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় টু দি ফুটবল ফেডারেশন, এবং আমাদের নারী টিমটাকে স্পেশালি আমি বলবো, নারী টিমের প্রতি আমাদের যেহেতু এখনও লোকালি খেলাতে তারা সেই রকমভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, সেই জায়গাটায় যদি তারা একটু এগিয়ে আসেন, আমার মনে হয় না এই দিনগুলো আমাদের এইরকম যাবে, আরও ভালো দিন আসবে। এবং আমরা তো সবসময় বিশ্ব দরবারে একটা ভালো খেলার রেজাল্ট চাই। আমাদের একটু অনুপ্রেরণার দরকার আমাদের দেশের সবাইকে একসাথে করার জন্য। সেই ক্রিকেট আমাদেরকে প্রবাবলি দি অনলি স্পোর্টস যেটা আমাদেরকে একত্রিত করেছিল। ফুটবলটা পুরানো ঐতিহ্যে ফিরে আসছে, আমরা পুরানো যে জৌলুসটা ছিল সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের ছেলেদের ফুটবল দলও এখন ভালো খেলছে। একই সাথে যখন নারীরা সমতালে এগিয়ে চলেছেন, সে জায়গাটা আমরা বলবো যে আমাদের সবাই এগিয়ে আসা উচিত। এবং সরকার তো অবশ্যই সাহায্য করবেন, সরকারের থেকে বড় সাহায্য, কারণ সরকারের তরফ থেকেও যেন সাহায্যটা আসে, প্লেয়ারদেরকে যেন বেতন মাসিকভাবে দেওয়া হয়, যেই জায়গাটায় তারা অন্তত পক্ষে কিছুটা হলেও তারা সচ্ছলতা ফিরে পায়। এবং আপনি জানবেন যে আমাদের প্লেয়ার যারা আছেন সবাই কিন্তু বেশ হাম্বল ব্যাকগ্রাউন্ডের, এবং সবাই যে খুবই সচ্ছল পরিবার থেকে এসছেন তেমনটা না, কিন্তু তারপরেও তারা আমাদের সবাইকে কিন্তু যেভাবে রিপ্রেজেন্ট করে আমাদেরকে যেরকম একটা আশার আলো তারা দেখাচ্ছে, প্রতিনিয়ত বাংলাদেশকে আসলে জিতিয়ে চলেছেন। আমরা ঋতুপর্ণাকে দেখেছিলাম, তিনি তো আসলে এবার সব ম্যাজিক্যাল পারফরমেন্স তো তার কাছ থেকেই এসছে। তিনি আসলে বছরের পর বছর জুড়ে সার্ভিসটা দিয়ে যাচ্ছেন, যে তিনি আসলে আর্থিক কষ্টে আছেন কিন্তু তিনি কখনো বলেননি। সেই কষ্টটাকেই, বা আমরা যদি বলি সেটাকেই তিনি শক্তিতে পরিণত করেছেন, এবং সেভাবেই এগিয়ে চলছেন। কিন্তু প্রত্যেকেরই তো আসলে যদি এই জায়গাটায় তারা একটু স্ট্যাবিলিটি পায়, তাহলে নিশ্চয়ই পারফরমেন্স আরও বেশি ভালো হবে। সেটা সেদিকে নজর দেবে, সেই ভরসাটা, এবং সেটা আমরা শুনতেও পেয়েছি এই ফেডারেশনের কাছ থেকে এখন যারা দায়িত্বে আছেন। মিয়ানমারে বাংলাদেশ আসলে যা করলো, তার ইমিডিয়েট আগে জর্ডানে গিয়ে
ত্রিজাতীয় একটা টুর্নামেন্ট খেলেছে এবং সেটার পারফরমেন্সই কিন্তু আমরা আলটিমেটলি দেখতে পেয়েছি। কারণ এইখান থেকে যদি বাংলাদেশের মেয়েরা হেরেও আসতো খুব বেশি কিন্তু কথা হতো না, কারণ র্যাঙ্কিংয়ে তুর্কমেনিস্তান ছাড়া বাকি দুই দলই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। সেই জায়গায় তারা যেভাবে পারফরমেন্স করেছে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি তাদেরকে যদি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় তারা সেটার রিটার্নটা আসলে করতে জানে। সেই সুযোগটা আসলে পাবে কিনা, যেহেতু 26-এ এশিয়ান কাপ। আমার মনে হয় ফুটবল ফেডারেশন আন্তরিক, এবং আমরা দেখলাম আমাদের অ্যাডভাইজার উনি টার্কিতে গেছেন, ওইখানেও তিনি কথা বলে এসেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। তার মানে হচ্ছে যে সবাই আন্তরিক, এখন শুধু এটা ঘটানোটা সময়ের ব্যাপার। এবং সেই জায়গাটা আপনি যেমনটা বলছিলেন, আন্তর্জাতিক ম্যাচ যত আপনি না খেলবেন আপনার কিন্তু ততটা অভিজ্ঞতা হবে না, এবং ওই জায়গাটায় আপনার স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ইউ বিকাম ম্যাচিওর। এবং ম্যাচিওর হলে আমাদের বাংলাদেশে মেয়েদের টিমটা যেভাবে খেলছে আমার দেখে মনে হয় নাই যে মায়ানমার ইজ এ বেটার টিম দেন বাংলাদেশ। তো এই যে পরিবর্তনটা এনেছে এটাতে আপনি আমাদের ম্যানেজমেন্ট বলেন, আমাদের কোচিং স্টাফ বলেন, সবাই আন্তরিকতাই ছিল এবং তাদের সত্যিকার অর্থে ফোকাস ছিল। কোচিং স্টাফের দৃঢ়তাটা কেমন লেগেছে? কারণ আমরা তো শুনেছি এবং এই কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার জন্য অনেক কিছু হয়েছে, কেন বাফুফে সভাপতি অন্যদের কথা সাড়া দিচ্ছে না সেটা নিয়েও অনেক সমালোচনা আমরা দেখেছি, যে এই কোচকে আসলে কেউ চায় না, কোচের আসলে কোনো গুরুত্ব নেই, সব করে দিচ্ছে ফুটবলাররা, আমরা এমন কথাও শুনেছি। কিন্তু বাটলার তিনি বলেছিলেন হয় আমি, না হলে যারা আসলে আন্দোলন করছে তারা। সেই জায়গায় বাটলার জয়ী হয়েছেন এবং আমরা দেখলাম এখন তো সব জায়গায় বাটলারের জয় জয়কার। দেখেন আমরা এমন একটা পরিবেশে থাকি, খেলাধুলা নিয়ে আমরা পলিটিক্স সব জায়গায় নিয়ে আসি, এবং সেই জায়গাটার থেকেই কিন্তু আমরা সবসময় হোঁচট খাচ্ছি। আপনি যদি কথায় হয়তোবা রিলেটিভলি যদি আমি বলতে যাই, আপনার মনে আছে আমরা ক্রিকেট নিয়ে অনেক আলোচনা করি, সেই হাতুরা সিঙ্গার, রাসেল ডোমিঙ্গো, সেই জায়গায় আমরা অনেক রকমের আলোচনা দেখেছি, সমালোচনা দেখেছি, বিতর্ক দেখেছি, এবং তারা কিন্তু অনেক হটকারিতা করেছেন, এবং সেই জায়গা থেকে আমরা ভালো ফলগুলো পাই নাই। আমি বলবো সৌভাগ্য আমাদের, পিটার বাটলার যেইভাবে আমাদের দলটাকে আঁকড়ে রেখেছিলেন এবং উনি যেই রকম দৃঢ়তার সাথে কথা বলেছেন যে আমি হয় থাকবো আমার ওয়ে, নাহলে আমি চলে যাব, সেই জায়গা থেকে বলবো হি হ্যাজ প্রুভ দ্যাট হি ওয়াজ রাইট। এবং তার থেকেও বড় কথা হচ্ছে ফুটবল ফেডারেশন এই পুরা ঘটনাটাকে যেইভাবে হ্যান্ডেল করেছে, আমার মনে হয় অন্যান্য ফেডারেশন এখান থেকে অনেক শিখার আছে। তারা কিন্তু অনেক ম্যাচিওরলি এটা হ্যান্ডেল করেছেন, ম্যাচিওরলি এটাকে ম্যানেজ করেছেন, এবং আলটিমেটলি তারা যেই ফোকাস নিয়ে আমাদের টিমটা খেলার কথা ছিল সেইভাবেই করেছেন। যারা অনেকে বিদ্রোহ করেছেন, বিদ্রোহ বলবো না, আমরা বলবো তাদের মনোমালিন্য হয়েছিল, সেই জায়গাটার থেকে তারা ফিরে এসছেন। এবং এইখানে যারা ইন্ধন জুগিয়েছিল, যারা যে ফুটবলারদেরকে একটু বিদ্রোহ করার জন্য বা বক্তব্য দেওয়ার জন্য, তাদেরকে আমি বলবো তারা যেন এইরকম জঘন্য কাজ আর না করেন, তারা যেন প্লেয়ারদেরকে প্লেয়ারদের মতন থাকতে দেয়, এবং কোচিং স্টাফ এবং আমাদের ফেডারেশনে যারা আছেন তাদের কাজটা তাদেরকে করতে দেয়। আমরা তো তাদেরকে সমালোচনা করছি তারা খারাপ করলে, কিন্তু তারা যখন ভালো কাজ করে তাদেরকে কিন্তু আমাদের সম্মানটা দিতে হবে, এবং আমাদেরকে সাফল্যের জন্য তাদেরকে সেই ক্রেডিটটা আমাদেরকে দিতে হবে। সেই জায়গাটায় আমি বলবো ফুটবল ফেডারেশন হ্যাজ হ্যান্ডেল দিস সিচুয়েশন এক্সট্রিমলি ওয়েল, এবং তারা এটাকে ম্যানেজ করে আজকে রেজাল্ট নিয়ে এসছে। গড ফরবিড যদি আমরা রেজাল্ট না পেতাম, আমি জানি যে আমাদের এই ইউটিউব এবং যোগাযোগ মাধ্যমে এইটা অটোমেটিক্যালি ক্যাশ করার চেষ্টা করতে, এবং পিটার বাটলারকে বলাই হতো যে ওনাকে যেন প্লেনে ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয়, ক্রিকেটের ডোমিঙ্গো হয়ে যেতেন, ডোমিঙ্গো হয়ে বা হাতুরা হয়ে যেতেন। এর জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা যাদেরকে দায়িত্বে দিয়েছি ফুটবল ফেডারেশন চালানোর জন্য তাদের উপরে আস্থা রাখতে হবে। আমরা বাইরের থেকে যদি ইন্টারফেয়ার না করি, আমরা সবাই সব কিছু বুঝি, আমি পলিটিক্স বুঝি, আমি খেলা বুঝি, আমি সবই বুঝি, এই জায়গাটার থেকে আমাদেরকে একটু ফিরে আসতে হবে। নিঃসন্দেহে তাদেরকে তাদের কাজটা করতে দিতে হবে, এবং তারা যে আসলে একদমই ফোকাসড ফুটবলটাকে নিয়ে সেটা আমরা দেখেছি। আমরা গেল ডিসেম্বর থেকেই একের পর এক যেভাবে আসলে প্রাপ্তির জায়গাগুলো পরিপূর্ণ হচ্ছে ফুটবলে, সেটা যদি ইমিডিয়েটলি আমরা যদি লাস্ট রাতের ঘটনাও দেখি যে রাত 2:30টায় কানায় পূর্ণ ছিল হাতির ঝিল, যেটা আসলে অনেকেই ভাবছিল যেখানে হয়তো কেউই থাকবে না কর্মকর্তার ফুটবলাররা ছাড়া, সেখানে সমর্থকরা গিয়েছেন, অনেক মানুষ গিয়েছেন। তার মানে হচ্ছে ফুটবলের যে জাগরণটা, যেমনটা আপনার সাথে বলছিলাম যে আমার কাছে সবাই আমরা এনথুজিয়াস্টিক স্পেক্টেটার্স তো ছিলই, সবচেয়ে বড় জিনিসটা ছিল সম্মানটা পাওয়ার কথা ছিল ফুটবল টিমটার, তারাই কিন্তু স্টেজে ফোকাসে, এইটা সবচেয়ে বড় চেঞ্জ আমি দেখলাম।
আগে তো ওনারা চেয়ার পেতেন না বসার জন্য, তারা পিছনে আউট অফ ফোকাস ছিলেন। এই যে চেঞ্জেসগুলো আসছে, এটা অনেকের কাছে হয়তো বা দৃষ্টিগোচর হচ্ছে কিনা আমি জানি না, বাট দিজ আর দি মেন্টাল ফুলের মালাও আগে কর্মকর্তারা পরে ঘুরতেন, মিষ্টি খেতেন তারা, ওই সেগুলো আমরা স্টেয়ার কেসে দেখেছি। ছবির সময় তাদেরকে দেখা যেত, অন্যদেরকে দেখা Right. যেত না। এই চেঞ্জেসগুলা নতুন ফেডারেশনে যারা এসছেন তারা এনেছেন, এবং তাদেরকে ক্রেডিট দিতে হবে, এবং তারা যদি এটাকে ধরে রাখেন, সবাইকে সম্মানটা দিতে পারি আমরা, আমি নিশ্চিত আমরা আরো ভালো কিছুর জন্য অপেক্ষা করছি। নিঃসন্দেহে আমরা আসলে ভালো কিছুর জন্যই প্রত্যেকটা দিন নতুন দিন শুরু করি, যে ভালো কিছুই হবে এখন থেকে যা হচ্ছে। এবং এই মেয়েদের উপর আমরা বলছি যে ছেলেরা যা পারেনি সেটা মেয়েরা করে দেখাচ্ছে, দেখিয়েছে, এখন দেখালো, এবং তারা বিশ্বকাপ খেলবে সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা নারী ফুটবলারদের সংবর্ধনা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ।